আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিডডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকায় বিক্ষোভের ডাক জামায়াত সহ 11 দলীয় জোটের। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের প্রচেষ্টায় সরকার, রাত 8টার মধ্যে দোকান শপিং মল বন্ধের সিদ্ধান্ত। ইরানের নৌ বিমান বাহিনী শেষ, হামলার সক্ষমতা কমছে, জাতির উদ্দেশ্যে ভাষণে দাবি মার্কিন প্রেসিডেন্টের। ট্রাম্পের ভাষণের পরপরই ইসরায়েলে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের, আরও চরম বিস্তৃত ও ধ্বংসাত্মক হামলা চালানোর হুঁশিয়ারি। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভাষণের তীব্র সমালোচনা সিনেটর চাক শুমার। বাগদাদে 24 থেকে 48 ঘন্টার মধ্যে হামলার সতর্কতা মার্কিন দূতাবাসের। নিজ নাগরিকদের অবিলম্বে ইরাক ত্যাগের আহ্বান। হাসিনার ভারতের নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় কাল হয় বিএনপি নেতা ইলিয়াস আলীর। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্যজোট। কর্মসূচি অনুযায়ী আগামী শনিবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে এই জোট। আজ দুপুরে রাজধানীর মগবাজারে 11 দলীয় ঐক্যজোটের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, সংবিধান সংশোধন নয়, সংস্কারই করতে হবে। সংবিধান সংশোধনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পথেই হাঁটছে সরকার। জনগণের রায় মূল্যায়ন না করলে রাজপথে আন্দোলনের বিকল্প নেই। দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় প্রচেষ্টায় সরকারের সহযোগিতা করতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে সংগঠনটি। এতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকা সহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিং মল রাত 8টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হোটেল, ফার্মেসি এবং জরুরি প্রয়োজনীয় সেবার দোকান, কাঁচা বাজার এর আওতা বহির্ভূত থাকবে বলেও জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় রাত 9টায় জাতির উদ্দেশ্যে ভাষণ শুরু করেন। ট্রাম্প বলেন, আজ ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ধ্বংস হয়ে গেছে, ইরানের বেশিরভাগ নেতারা মারা গেছেন। তিনি আরও দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও ড্রোন হামলার সক্ষমতা নাটকীয়ভাবে খর্ব হয়েছে। ট্রাম্প এরপরে ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের মিত্র দেশ, বিশেষ করে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তারা অসাধারণ কাজ করেছে, আমরা কোনোভাবেই তাদের ব্যর্থ হতে দেব না। ট্রাম্প আরও বলেন, ইরান এসব অনেক দেশের ওপর হামলা চালিয়েছে। এতে স্পষ্ট হয় যে ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। যুক্তরাষ্ট্রের শিশু ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য যুদ্ধ সফল বিনিয়োগ বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, মার্কিনিরা আর ইরানের হামলার হুমকিতে নেই, তাদের পরমাণু আতঙ্কে নেই। যুক্তরাষ্ট্র আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নিরাপদ, শক্তিশালী ও উন্নত হবে বলে দাবি করেন ট্রাম্প। ইরানের সামরিক সক্ষমতাকে চূর্ণ করে দেওয়া হয়েছে বলে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া এ বক্তব্য শেষ হওয়ার প্রায় সাথে সাথেই দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। কয়েক দফায় চালানো হামলায় ইসরায়েলে বিভিন্ন শহরে গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। এদিকে ইরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গুরুত্বহীন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। সেই সঙ্গে তিনি দেশ দুটিকে আসন্ন চরম বিস্তৃত ও ধ্বংসাত্মক হামলার বিষয়ে সতর্ক করেছেন। ইরানি অভিজাত বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসির সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা তাসনিম এবং দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স বিবৃতিতে প্রকাশ করেছে, তেহরানের সামরিক সক্ষমতা ও সরঞ্জাম সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে অসম্পূর্ণ তথ্য রয়েছে। সেই সঙ্গে ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিজেদের শুরু করা আগ্রাসনের জন্য অবশ্যই চরম মূল্য চোকাতে হবে।
ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ভাষণে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। মার্কিন সিনেটর সংখ্যালঘু ডেমোক্রেট নেতা চাক শুমার ভাষণটির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ইরান ইস্যুতে ট্রাম্পের পদক্ষেপ আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে বড় নীতিগত ভুলগুলোর একটি হিসেবে বিবেচিত হবে। নিউ ইয়র্কের এই ডেমোক্রেট সিনেটর আরও বলেন, ট্রাম্প লক্ষ্য নির্ধারণের ব্যর্থ হয়েছেন। তিনি মিত্রদের দূরে ঠেলে দিচ্ছেন, সাধারণ আমেরিকানদের দৈনন্দিন অর্থনৈতিক সমস্যাগুলো উপেক্ষা করছেন। অন্যদিকে রিপাবলিকান দলীয় সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহাম এই ভাষণটিকে তুলনামূলক ইতিবাচকভাবে দেখছেন। তিনি ফক্স নিউজকে বলেন, ইরানের সামনে এখন দুটি পথ খোলা, চুক্তি করা অথবা আরও বোমা হামলার মুখোমুখি হওয়া। গ্রাহাম আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এমন লক্ষ্য নির্ধারণ করেছেন যা ধীরে ধীরে ইরানের বর্তমান শাসকদের টিকে থাকার সক্ষমতা শেষ করে দেবে। ইরাকের রাজধানী বাগদাদের মধ্যাঞ্চলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে একাধিক হামলা হতে পারে। ইরানপন্থী ইরাকি মিলিশিয়ারা এসব হামলা চালাবে। ইরাকের মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ সতর্কবার্তা দিয়েছে। সতর্কবার্তায় সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন নাগরিক, ব্যবসা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কূটনৈতিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, হোটেল, বিমানবন্দর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য জায়গার কথা উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে ইরাকের বিভিন্ন প্রতিষ্ঠান ও বেসামরিক স্থাপনা হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। বাগদাদের মার্কিন দূতাবাস বলেছে, মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরাক ত্যাগ করা উচিত। ইনশাআল্লাহ শেখ হাসিনা আর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবে না। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুম হওয়ার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ জিজ্ঞাসাবাদে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, সংবিধানে এগুলো পুনঃস্থাপিত হবে। বিদেশিদের দাসত্বের শৃঙ্খলে বন্দী করে যে সমস্ত আইন করা হচ্ছে তাও বাতিল হবে। গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, টিপাইমুখ বাঁধ সহ ভারতের সঙ্গে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট ইস্যুতে আন্দোলনের ঘোষণা দেওয়ায় ইলিয়াস আলীকে টার্গেট করা হয়। এসব বিষয়কে কেন্দ্র করেই তাকে গুম করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এই রাস্তা দিয়ে তাদের আর্মস যাবে, গোলাবারুদ যাবে, তাদের সোলজাররা যাবে। এবং আমার দেশের উপর দিয়ে তাদের রাস্তা দেওয়ার পর তাদের সোলজার, তাদের গোলাবারুদ যদি যায়, ভারতের মতো বিশাল রাষ্ট্র, বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র, এই রাষ্ট্রের কোনো স্বাধীন অস্তিত্ব থাকবে বলেন? থাকবে। তিনি আরো বলেন, তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ের তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাতেই পুরো ঘটনাটি বাস্তবায়িত হয় এবং এতে র্যাবের একটি দল অংশ নেয়। ঘটনার আগে ও পরে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করা হয়েছিল বলেও তিনি জানান। 2012 সালের 17 এপ্রিল রাতে রাজধানীর বনানী এলাকা থেকে নিজ গাড়ি চালক সহ নিখোঁজ হন ইলিয়াস আলী। সে সময় শেখ মামুন খালেদ ডিজিএফআই এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে রয়েছেন শেখ মামুন খালেদ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে তিনি অতীতের বিভিন্ন আলোচিত ও বিতর্কিত ঘটনাবলী নিয়েও তথ্য দিচ্ছেন। প্রাথমিকভাবে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে তিনি স্বীকার করেন, গুমের ঘটনায় ডিজিএফআই এর মেজর পর্যায়ের অন্তত 2 জন কর্মকর্তা প্রযুক্তিগত সহায়তা দিয়েছেন। এছাড়া আরও কয়েকজন সংশ্লিষ্ট কর্মকর্তা আগে থেকেই বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন বলেও জানান তিনি। অন্যদিকে তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ডিজিএফআই এর তৎকালীন প্রধান হিসেবে তার নির্দেশনাতেই পুরো অভিযান পরিচালিত হয় এবং এতে ডিজিএফআই ও র্যাবের সমন্বয়ে একটি বিশেষ টিম অংশ নেয়। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাসভবন থেকে উচ্ছেদের ঘটনা সহ আরো কিছু স্পর্শকাতর বিষয়ে তদন্তকারীদের কাছে তথ্য দিয়েছেন বলেও জানা গেছে। মামলার তদন্ত কর্মকর্তা প্রথম দফায় 5 দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুনরায় রিমান্ডের আবেদন করলে আদালত 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে ১/১১ সরকারের সময়কার বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে ডিজিএফআই এর সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আফজাল নাসেরকেও গ্রেপ্তার করা হয়েছে। তাকেও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তার সাবেক সামরিক কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে এবং তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। প্রিয় দর্শক, আমাদের আজকের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।